আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেখাচ্ছে। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, যায়। জি স্যার, দেখা যায়। আমরা গত ক্লাসে কি করছি একটু রিক্যাপ করে। আমরা গত ক্লাসে পড়াশোনা করছি এইচটিএমএল জিনিসটা কি। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট বলতে কি বোঝাইছে? কোনো একটা লেখার উপর ক্লিক করলে আমি ওই লেখার সাপেক্ষে অন্য একটা ওয়েবসাইটে চলে যেতে পারবো। এটা হচ্ছে হাইপারটেক্সট। মার্কআপ বলতে কি বোঝাচ্ছে? মার্কআপ বলতে বোঝাচ্ছে এইচটিএমএল ট্যাগ গুলা, যে ট্যাগ ব্যবহার করে আমি কোনো কাজ করব, সেই ট্যাগ গুলোকে মার্কআপ বলা হয়। ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ কাকে বলে? একটা ভাষা কাকে কাকে বলে? তখনই সেটাকে আমরা ভাষা বলবো যখন তার একটা স্ট্রাকচার থাকবে, একটা ব্যাকরণ থাকবে, একটা নির্দিষ্ট নিয়ম নীতির সমষ্টি থাকবে। তো এইচটিএমএলটা একটা ল্যাঙ্গুয়েজ, কারণ এর একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এর একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে। তুমি এর বাইরে যে কোনো কিছু করতে পারবে না। তো এই কারণে আমরা এইচটিএমএলটা ল্যাঙ্গুয়েজও বলতেছি। এরপর আমরা দেখছিলাম এইচটিএমএল এর স্ট্রাকচার। একটা এইচটিএমএল এর স্ট্রাকচার কেমন হয় আমরা একটু ধাপে ধাপে করে দেখে যাই। আমরা প্রথমে দেখছিলাম একটা ওয়ার্কিং ফোল্ডার কিভাবে করতে হয়। আমি বলছিলাম আপনার দিস পিসিতে চেষ্টা করবেন সি ড্রাইভে ফোল্ডারটা ক্রিয়েট করার। যদি অন্য কোনো ফোল্ডারটা ফাঁকা থাকে সেটা করবেন, বাট বেটার অপশন হচ্ছে সি ড্রাইভে ফোল্ডারটা ক্রিয়েট করবেন শেখার পারপাসে। সি ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে সেই ফোল্ডারকে আপনি টেনে ধরে এইখানে কুইক অ্যাক্সেস বার এইখানে নিয়ে আসবেন। দেখেন আমরা এই যে ওয়েব বেস ওয়ান ফোল্ডারটা আনছি, ফোল্ডারটা ক্লিক করলাম। এই ফোল্ডারের মধ্যে এইচটিএমএল নামে আবার একটা ফোল্ডার আছে। তো আমি আজকে সব ডিলিট করে দিই, এই পর্যন্ত রেখে ডিলিট করে দিই। এটা সিলেক্ট করি, ডিলিট, ডিলিট। তাহলে আমাদের মেইন ফোল্ডারটা কোথায়? ওয়েব বেস ওয়ান মেইন ফোল্ডারটা, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডার ওয়েব বেস ওয়ান। এইটা আমরা কোনো একটা ড্রাইভারের মধ্যে রাখবো। আমি রিকমেন্ডেশন করব সি ড্রাইভের মধ্যে রাখার। বেশ, এখান থেকে আমরা টেনে ধরে কুইক অ্যাক্সেস বারে মাঝখানে রেখে দেব। দেন আমরা এখানে কুইক অ্যাক্সেস বার থেকে এটা সিলেক্ট করলাম। আমরা দেখেন ওয়েব বেস ওয়ান, এই দেখেন এখানে শো দেখাচ্ছে। আমরা এখন ওয়েব বেস ওয়ান ফোল্ডারের মধ্যে আছি। ফোল্ডারটা বাই ডিফল্ট এমপিটি, খালি ফোল্ডার। আমরা এর মধ্যে কোনো ফোল্ডার ক্রিয়েট করিনি। আমরা যেহেতু এইচটিএমএল নিয়ে কাজ করতেছি, এই কারণে আমরা এইচটিএমএল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো রাইট বাটন ক্লিক করো, নিউ, নিউ থেকে ফোল্ডার, ফোল্ডারটার নাম দিলাম এইচটি। আমরা এই ওয়ার্কিং ফোল্ডারটা বা এই এইচটিএমএল ফোল্ডারটা ভিএস কোডে দুই ভাবে ওপেন করতে পারি। আমি এটা একটু মিনিমাইজ করি, আমার ভিএস কোডটা ওপেন করি। ভিএস ওপেন করলাম। ভিএস কোডটা ওপেন করলাম। যখন আমরা প্রথম ওপেন করব তখন আমাদের ঠিক এরকম আউটসাইডটা দেখাবে। আমরা এইখান থেকে যদি এইটা চ্যাট অপশনটা থাকে এটা কেটে দিব, এটা দরকার নাই।
এখন আমরা আমাদের ওই ওয়ার্কিং ফোল্ডারটা কিভাবে বেস করে ওপেন করব। ফাইল থেকে নিউ ফাইল না, ওপেন ফোল্ডার ক্লিক করব। ফোল্ডারটা কোথায় আছে? আগে আবার ওয়েব ব্যাস ওয়ান এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করলে আমার এই যে ওয়ার্কিং ফোল্ডারটা চলে আসলো। এটাতে সিলেক্ট করব, দেন সিলেক্ট ফোল্ডার। এইখানে দেখেন HTML নামে ফোল্ডারটা চলে আসছে। ওইখানে ছোটদের নাম ছিল, ওয়ার্কিং ফোল্ডারে যখন আসলো বিএস করে, তখন নামটা বড় হাতের হয়ে যাবে। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। এখানে বাই ডিফল্ট ওয়েলকাম যে মেসেজটা আছে, এটা আবার ক্রস দিয়ে দেব। আমরা চাইলে দেখেন এইখানে কার্সারটা রাখলে আপনি কার্সারটা টেনে ধরে এই অংশটা ছোট বড় করতে পারবেন। এটাকে সাইড বার বলে। আপনি কন্ট্রোল B প্রেস করলে সাইড বার চলে যাবে, আবার কন্ট্রোল B প্রেস করলে সাইড বার চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই একটা ওয়ে, বিএস কোড দিয়ে একটা ফোল্ডার ওপেন করা। আমি আমার বিএস কোডটা কেটে দিই, আবার আমি ওয়ার্কিং ফোল্ডারে আসি। এখন আমরা দেখবো সরাসরি অন্য একটা ওয়ে কিভাবে বিএস কোড ওপেন করতে হয়। আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা আবার ঢুকলাম। অর্থাৎ দেখেন ওয়েব ব্যাস ওয়ান এর মধ্যে HTML ফোল্ডার, আবার এই ফোল্ডারটা ক্লিক করলাম। HTML ফোল্ডারটা ওপেন হলো। সবার লাস্টে যে ফোল্ডারটা দেখাবে বুঝবেন এই ফোল্ডারটা ওপেন হয়েছে, এর মধ্যে কোনো কিছু নাই। এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল L দিলে এখানে দেখেন লোকেশনটা সিলেক্ট হয়েছে। এখানে আপনি লিখবো CMD, দেন এন্টার। এরপর আমরা করব কোড স্পেস ডট, দেন এন্টার। দেখেন আমাদের ওয়ার্কিং ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে গেছে। বাই ডিফল্ট ওয়েলকাম মেসেজ এটা আমরা রিমুভ করে দিব। নাই, চলে গেল। এখন আসেন আমরা এরপর যেটা শিখছিলাম এইচটিএমএল স্ট্রাকচার। এইচটিএমএল স্ট্রাকচার আসলে কি? আমরা যে কাজই করি না কেন আমাকে সবার প্রথমে এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করতে হবে। আমরা যাই করব সব এইচটিএমএল এর মধ্যে করব। আমরা একটা ফোল্ডারের মানে মেইন ফোল্ডার আমাদের এইচটিএমএল, এর মধ্যে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো, আবার ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। দেখেন ফাইলটা এখানে কার্সার রাখলে নিচে দেখেন শো উঠতেছে নিউ ফাইল, তার মানে এখানে ক্লিক করলে একটা নতুন ফাইল তৈরি হবে। এর পরের অংশে আসে এইখানে কার্সার রাখলে ক্লিক কার্সার এখানে রাখলে শো করতেছে নিউ ফোল্ডার, তার মানে এখানে ক্লিক করলে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের কাজ হচ্ছে ফাইল তৈরি করা। তো ফাইলে চলো, সব মাথায় রাখতে হয় আমরা যে রিলেটেড কাজ করব ফাইলের নাম সে রিলেটেড হতে হবে। আর এইচটিএমএল এর প্রধান যে ফাইলটা থাকে সেটার নাম হয় বেসিক্যালি আসলে index.html। বাট আমরা যে যে কাজের জন্য ফাইল যে যে কাজের জন্য ফাইল তৈরি করব ফাইলের নামটা তাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা এইচটিএমএল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, এই কারণে আমরা এইচটিএমএল হাইফেন স্ট্রাকচার ডট এইচটিএমএল এক্সটেনশন কি ডট এইচটিএমএল। দেখেন আমাদের এইচটিএমএল ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা এইচটিএমএল বর্তমান যে ভার্সনটা ইউজ করতেছি সেই ভার্সনটার নাম হচ্ছে HTML5। মাথায় থাকবে যেন আমরা এইচটিএমএল এ যে ভার্সনটা ইউজ করতেছি এই ভার্সনটা হচ্ছে HTML5। এরপরে এইচটিএমএল আর কোনো ভার্সন আসেনি, সর্বশেষ ভার্সন HTML5। তো HTML5 স্ট্রাকচারটা ম্যানুয়ালি লেখার দরকার পড়ে না।
আমরা অটোমেটিক্যালি লিখতে পারি। আমি প্রথমে কার্সার রেখে শিফট 1 এটা প্রেস করলাম, দেখেন এক্সক্লেমেটরি চিহ্ন আসলো। এবং আপনার দেখেন এইখানে দেখেন একটা কোড শো করতেছে, তার মানে বোঝা যাচ্ছে এই এক্সক্লেমেটরি চিহ্নটা আউটপুটটা ঠিক এই অংশগুলো আসবে। আপনি এইটা লিখে ইন্টার দেন, দেখেন আপনার একটা স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। আমরা এই যে এইখানে ক্লিক করলে এই অংশটা চলে যাবে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি তে ক্লিক করলে এই অংশটা চলে যাবে, আসবে। আমরা দুইভাবেই করতে পারবো এই অংশটা, তো এটা সরাই রাখে। আমরা পড়ছিলাম প্রত্যেকটা লাইনের মানে কি, আমাদের পিডিএফ এ এটা প্রত্যেকটা লাইনের মানে দেওয়া ছিল। আশা করি আপনারা পড়ছেন। এইচটিএমএল এর যে অংশ, মানে সরি, একটা ওয়েবসাইটের যে অংশ ইউজার দেখতে পারে না, সেটা আসলে থাকে কোথায়? হেড অংশে। একটা ওয়েবসাইটের যা যা জিনিস দেখা যায় সেই সব জিনিস থাকে বডির মধ্যে। এটা হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার। এইচটিএমএল স্ট্রাকচার বোঝেন নাই বা কোনো পার্ট বোঝেন নাই এমন কেউ কি আছে? একটু রেসপন্স করেন, একটু রেসপন্স করেন, আমার কথা শোনা যাচ্ছে না? স্যার বুঝছি। আচ্ছা, আমরা পরবর্তী যে পার্টটা দেখছিলাম, আপনারা যদি পিডিএফটা একটু পড়েন, দেখবেন এখানে সব সুন্দর করে আমি লিখে দিচ্ছি, বর্ণনা করে রাখছি। ওটা পড়লেই হবে। এর পরবর্তী আমরা যেটা দেখি সেটা হচ্ছে এইচটিএমএল টেক্সট। এটা তাহলে আমরা যেহেতু টেক্সট নিয়ে কাজ করব, তাহলে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল। এখানে লিখি টেক্সট ডট এইচটিএমএল, এন্টার। তো এই আমরা বলছি আমরা এইচটিএমএল এ যাই করি না কেন, আমাকে প্রথমে কি করতে হবে? এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার দাঁড় করাতে হবে। তো আমি এইচটিএমএল বেসিক স্ট্রাকচার দাঁড় করালাম। আমরা যাবতীয় যে কাজ করব সেটা কোথায় করব? বডির মধ্যে করব। আর হেডের মধ্যে একটা কাজ করতে হবে, টাইটেলের কাজটা। তো ধরেন আমি পি ট্যাগ দিয়ে, মানে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, পি ট্যাগ দিয়ে লিখলাম হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি হ্যালো লিখলাম। এই অংশটা এখন কি রান হবে? হবে না, কারণ এই কোডটা এখনো সেভ করা হয়নি। কোডটা কেন সেভ করা হয়নি এটা কিভাবে বুঝলাম? এইখানে দেখেন একটা কালো বল পয়েন্ট দেখাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এই কোডটা এখনো সেভ করা হয়নি। আমি সেভ করলাম। এখন আমি আউটপুট কিভাবে দেখবো? লাইভ সার্ভার ব্যবহার করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিচে আসবো, ওপেন উইথ লাইভ সার্ভার। দেখেন এখানে হ্যালো লেখাটা শো করতেছে। আমি এটা এই পাশে রাখি। এইখানে উপরে দেখেন নাম লেখা দেখাচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ টাইটেল। এই অংশটাকে বলা হয় টাইটেল, একটা ওয়েবসাইটের টাইটেল। তো আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল তো এক এক ওয়েবসাইটের জন্য এক এক রকম হবে। ধরেন আমি এখানে টাইটেল দিলাম
ফার্স্ট ফার্স্ট ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইট সেভ করে দেখেন এখানে টাইটেলটা হয়ে গেল ফার্স্ট ওয়েবসাইট। আমরা এটুকু বুঝলাম। আমরা যদি প্যারাগ্রাফের কথা চিন্তা করি, প্যারাগ্রাফ বলতে কি বোঝায়? একটা ওয়েবসাইটের যাবতীয় যত লেখা থাকে সব লেখাকে প্যারাগ্রাফ বলে। এই প্যারাগ্রাফ লেখার জন্য কি ট্যাগ আছে? পি ট্যাগ। তো যদি আমি একটু করি, ওকে, আমাকে একজন একটু বলেন, এই ওয়েবসাইটে এই যে অংশটুকু লেখা, এই অংশটুকু আমি কোন ট্যাগ দিয়ে লিখতে পারবো? সার্ভি ট্যাগ। পি ট্যাগ দিয়ে, ফাইন। আবার দেখেন এই লেখাটা একটু বড় এবং মোটা, তো এইটাকে আমি কি বলতে পারি? এই অংশের হেডিং। তো এইচটিএমএল এ হেডিং লেখার জন্য কয়টা ট্যাগ আছে? 6টা ট্যাগ, H1 থেকে H6। তো একটু দেখি, আমরা এই অংশটুকু কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই, অল্টার বি দিলে লেখাটা, sorry, তখন লেখাটা ভেঙে আমার ইন্টারফেসে চলে আসলো। এটা কিভাবে করছি? অল্টার জেড, অল্টার আর জেড প্রেস করলে লেখাটা পুরো স্ক্রিনের সাইজ অনুযায়ী চলে আসে। এখন আপনি যদি দেখেন লেখাটা কিন্তু এই যে দিক দিয়ে দেখানো লাগতেছে এভাবে, বাট আপনি অল্টার জেড দেন লেখাটা একটা স্ক্রিনের মধ্যে চলে আসলো। তো আমি এই অংশটা সেভ করি, সেভ করলাম, দেখেন আমার লেখাটা চলে আসছে। এখন কথা হচ্ছে, আমার এইখানে দেখেন এর উপরে শর্ট স্টোরিজ এবং লেখাটা অনেক মোটা করেছিল। তাহলে আমি এই কাজটা কিভাবে করব? হেডিং ট্যাগ দিয়ে। তো আমি এখানে বুঝতে হবে আমি কত নাম্বার হেডিং ইউজ করতে চাচ্ছি। ধরেন আমি H2 দিই, H2, H2 ইউজ করলাম। হ্যালো, আমি H2 ইউজ করলাম। এইখানে আমি শর্ট স্টোরি নামটা লিখলাম, SHORT, শর্ট স্টোরিজ। এটা সেভ করলাম। এবার দেখেন আমাদের আউটপুটটা কেমন হয়। দেখেন লেখাটা কি হয়েছে, এর থেকে এটা বড় হয়ে গেছে। কারণ দেখেন আমরা যদি এই ওয়েবসাইটের কথা চিন্তা করি, আমরা দেখেন সিমিলার একটু বানাতে পারছি। তাহলে দেখছেন একটা ওয়েবসাইটে আসলে জিনিসগুলো এইভাবে আসলে হয়। তাহলে আমরা H1, H2 এইগুলো জানলাম, পি ট্যাগ এগুলো জানলাম। আমরা চাইলে একটা লাইনকে ব্রেকও করতে পারি। আমরা চাইলে
কোনো লেখার মাঝে হরিজেন্টাল লাইনও দিতে পারি। ধরেন H2 এর মাঝখানে একটা দাগ দিব, এরকম একটা হরিজেন্টাল লাইন দিয়ে দিলাম, সেভ করলাম। দেখেন শর্ট স্টোরিজ এখানে থাকলো, মাঝখানে একটা দাগ, নিচে নিচের অংশটা লিখে দিলাম, এটা হরিজেন্টাল লাইন তৈরি হলো। কিভাবে? এই সাইড দিয়ে। সাপোজ ধরে নেন ভোকাবুলারি এই অংশটা আমাদের ব্রেক করতে হবে, তাহলে আমরা এখানে কি ইউজ করব? বিআর ইউজ করব। বিআর সেভ করব। দেখবেন ভোকাবুলারির পর থেকে লেখাটা ভেঙে নিচ থেকে শুরু হয়ে গেছে। আমরা এগুলো দেখছিলাম, আমরা স্মল ট্যাগ দেখছিলাম, আমরা অ্যাব্রিভিয়েশন দেখছিলাম, অ্যাড্রেস দেখছিলাম, এগুলো আমরা দেখছিলাম। আমরা পরবর্তীতে টেক্সট ফরম্যাটিং দেখছিলাম। টেক্সট ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং মানে হচ্ছে লেখাটা বোল্ড করা, লেখাটা ইটালিক করা, লেখাটা মার্ক করা, আন্ডারলাইন করা, স্টিক থ্রো করা, এরকম। সাপোজ এই শর্ট স্টোরিজ এই অংশটা প্রথমে কেটে দিলাম, এখানে আমরা মার্ক করলাম, মার্ক পরে লিখলাম, সেভ করলাম। দেখেন শর্ট স্টোরিজ লেখাটা মার্ক হয়ে গেছে। এই যে ভোকাবুলারি ইংলিশ, এই লেখাটা চাচ্ছি আমি একটু বোল্ড করতে, তাহলে এই অংশটাকে কাটলাম। বোল্ড কয়ভাবে করা যায়? দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বি ট্যাগ ব্যবহার করে, একটা হচ্ছে স্ট্রং ট্যাগ ব্যবহার করে। তো আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করে করলাম, স্ট্রং, তো ইংলিশটা দিলাম। দেখেন আমি এখনো সেভ করি নাই, এই কারণে কোনো পরিবর্তন নাই। সেভ করলাম, এই দেখেন করলাম, এখন দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। আমরা আন্ডারলাইন করতে পারি। সাপোজ লেভেলস F1B1 এই লেখাটা আন্ডারলাইন করব, কেটে দিলাম, আমি সেটা প্রথমে কাট করলাম, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, ইউ লিখলাম, পেস্ট করলাম। দেখেন লেভেলস A1-B1 আন্ডারলাইন হয়েছে। আমরা সেটা কোনো লেখাকে স্টিক থ্রো করতে পারি, সেটা কিভাবে করতে পারি? ধরেন ইউ ক্যান রিড মোর, মেনি মোর, এই অংশটাকে আমি স্টিক থ্রো করতে চাচ্ছি, কন্ট্রোল এক্স করলাম, কেটে দিলাম আগে। প্রথমে স্টিক থ্রোর জন্য হচ্ছে এস, এস ট্যাগ, স্টিক থ্রোর প্রথম লাইন, প্রথম ওয়ার্ডটা এস, দেন কন্ট্রোল ভি। দেখেন লেখাটার মাঝখানে একটা দাগ চলে আসছে। তাহলে আমরা গত ক্লাসের মতো এইচটিএমএল টেক্সট এবং টেক্সট ফরম্যাটিং এই দুইটা বিষয় দেখছিলাম। আরো দেখছিলাম অ্যাব্রিভিয়েশন অংশটা দেখছিলাম। অ্যাব্রিভিয়েশনের জন্য এবিভিআর ট্যাগ ইউজ করা হয়, যেমন এবিভিআর অ্যাব্রিভিয়েশন। এর মাঝখানে মানে এই টাইটেলে থাকবে ফুল ফর্ম, আর মাঝখানে থাকবে শর্ট ফর্মটা, সাপোজ HTML শর্ট ফর্ম, আর টাইটেলের মধ্যে থাকবে ফুল ফর্ম। ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। সেভ করলাম, হ্যাঁ লেখাটা আসবে, এখানে কার্সারটা রাখলাম, দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখাটা শো করতে হবে। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের কাজ। আর অ্যাব্রিভিয়েশন করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় সেটাকে হচ্ছে এবিভিআরটা, এবিভিআর এইটাই ইউজ করা হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই বুঝতেছেন তো? জি স্যার, বুঝতেছি। এই আমরা গত ক্লাসে দেখে আসছি, যা সেগুলো আমরা একটু রিক্যাপ করতেছে। তাহলে আমরা এটুকু দেখছি। আমরা নতুন জিনিস দেখার জন্য চলুন আমরা আবার একটা ফাইল ক্রিয়েট করি, আবার একটা ফাইল। এই ফাইলটার নাম দিয়ে হচ্ছিল HTML লিস্ট। তাহলে আমি লিখলাম লিস্ট ডট html। তাহলে কোনো একটা কাজ করতে গেলে আমাকে কি করতে হবে? স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, স্ট্রাকচার দাঁড় করাইলাম।
টাইটেলটা হয় ওই কাজের জন্য, তো আমি টাইটেলের নাম দিলাম হচ্ছে সেম। যদি আমি এইচটিএমএল লিস্ট করব, এইচটিএমএল ওপেন লিস্ট, এইচটিএমএল লিস্টের কাজ করব, সেটা লিখলাম। আসলে লিস্ট বলতে কি বোঝায় একটু দেখি। হুইচ মিনস লিস্ট, এইচটিএমএল লিস্ট লিখে একটু সার্চ দিই, জাস্ট আমি একটু ইমেজ দেখবো। ধর আমরা এই কাজগুলা আমাদের দৈনন্দিন লাইফে অনেক করি। ধরুন আপনি যদি বাজারে যান, আপনি বাজারে যাওয়ার আগে কি কি কিনবেন না কিনবেন সবকিছু লিস্ট করেন না, করেন কিনা? ধরেন মিস্টার এক্স বাজারে যাবে, সে রাইস কিনবে, বাটার ফ্লোর কিনবে, ভেজিটেবলস কিনবে, পালসেস কিনবে, মিল্ক কিনবে। তো আমরা এই যে একটা তালিকা তৈরি করি, লিস্ট কথার বাংলা অর্থ হচ্ছে তালিকা। আমাদের এই তালিকাটা ওয়েবসাইটেও দরকার হয়। আবার আমার সময় করি, তালিকাটা করার আগে 1 2 3 4 5 6 একটা সিরিয়াল দিই। আর অনেক সময় সিরিয়াল না দিয়ে স্টার সাইন দিই, অথবা হ্যাশ চিহ্ন দিই, অথবা একটা বৃত্ত চিহ্ন দিই প্রত্যেকটা নামের আগে, এভাবে দিয়ে দিই। এইচটিএমএল লিস্ট দুই প্রকার, একটু লিখি। এইচটিএমএল লিস্ট দুই প্রকার, এইচটিএমএল লিস্ট দুই প্রকার। একটাকে বলা হয় অর্ডার লিস্ট, একটাকে বলা হয় অর্ডার লিস্ট। অর্ডারের লিস্ট। দ্বিতীয়টাকে বলা হয় আনঅর্ডারের লিস্ট, আনঅর্ডার লিস্ট। একটাকে বলা হয় অর্ডার লিস্ট, একটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কখন যদি তালিকা দরকার প্রয়োজন হয় তখন আমরা লিস্ট ইউজ করব। তো লিস্ট হচ্ছে দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখন মজার বিষয় হচ্ছে এখানে মুখস্থ করার কিছু নাই। আপনি অর্ডার লিস্ট তৈরি করবেন কিভাবে আর আনঅর্ডার লিস্ট তৈরি করবেন কিভাবে। অর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম হচ্ছে, দেখেন কতটা ইজি। অর্ডার থেকে আসছে ও, আর লিস্ট থেকে আসছে এল। অর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম হচ্ছে ওএল। আনঅর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম হচ্ছে, আনঅর্ডারের প্রথম থেকে আছে ইউ, আর লিস্টের থেকে আছে এল। অর্ডার লিস্টের তৈরি করার ট্যাগের নাম হচ্ছে ওএল, আনঅর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম হচ্ছে ইউএল। তো একটু এক্সাম্পল দেখি। প্রথমে অর্ডার লিস্ট বানাই, প্রথমে আনঅর্ডার লিস্ট বানাই। তাহলে আমরা কোন ধরনের লিস্ট বানাবো? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার, আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট ওপেন হলো, আনঅর্ডার লিস্ট শেষ, ক্লোজ হলো। প্রত্যেকটা ট্যাগের যেহেতু ওপেনিং আছে ক্লোজিং আছে, ওপেন হলো, ক্লোজিং হলো। এখন এর মধ্যে তো আমাকে আইটেম গুলো রাখতে হবে। সাপোজ এই যে আমরা যেটা দেখলাম, যে রাইস, ভেজিটেবলস, পালসেস, মিল্ক, তো রাখতে হবে। তো এইটা আমি কিভাবে রাখবো? এইটা রাখার জন্য লিস্ট, এইটা রাখার জন্য লিস্ট ট্যাগ ইউজ করা হয়। তো আরেকটা জিনিস দেখেন, লিস্ট ট্যাগটা কি? লিস্ট আইটেম, এইগুলোকে বলা হয় লিস্ট আইটেম। লিস্ট আইটেম কি হবে? এই লিস্টের থেকে আসলো এল, আর আই থেকে আসলো আই। লিস্ট আইটেমের জন্য ট্যাগের নাম কি? এলআই। অর্থাৎ লিস্ট আইটেম মধ্যে কোনগুলোকে বোঝাচ্ছে? এই যে রাইস,
যে ওয়েটার ফ্লোর, ভেজিটেবলস, পালসেস, মিল, এইগুলোকে বলা হয় লিস্টের এক একটা আইটেম। আর এই আইটেম গুলা ডিফাইন করার জন্য এলআই ট্যাগ ইউজ করা হয়। তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম লিস্টের ক্ষেত্রে। লিস্ট দুই প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম কি? ওএল। অর্ডার থেকে ও, এল থেকে, লিস্ট থেকে এল। আনঅর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম কি? ইউএল। আনঅর্ডার থেকে ইউ, লিস্ট থেকে এল। এবার লিস্টের এই যে প্রত্যেকটা আইটেম, এই আইটেমকে বলা হয় লিস্ট আইটেম। তো এই লিস্ট আইটেম ডিফাইন করার ট্যাগের নাম কি? লিস্ট থেকে এল, আইটেম থেকে আই। এই ট্যাগের মধ্যে আমরা লিস্ট আইটেম ডিফাইন করি। আসেন, যেহেতু আমার লিস্ট আইটেম ডিফাইন করতে হবে, তো আমরা একটু দেখি। এলআই, তো এখানে আমরা লিখলাম ধরেন করিম, রহিম, রানা, জাভা। চারটা লিস্ট আইটেম তৈরি করলাম। এটা কোন ধরনের লিস্ট তৈরি করতেছি? আনঅর্ডার লিস্ট। এস। দেখেন আউটপুটটা কেমন হয়। আচ্ছা, আমরা তো এটা আউটপুটটা এখনো তৈরি বের করিনি। তাহলে দিলাম ওপেন টু ইট, লাইক সার্ভে। ওকে, দেখুন করিম, রহিম, রানা, জাভা, এইগুলো আনঅর্ডার। এই কারণে দেখেন পাশে বৃত্ত আকার দিছে, বল পয়েন্ট আকারে দিছে। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এইগুলার আগে এই যে তিনটা চারটা লাইন লিখলাম, এই চারটা লাইন কি আমরা কোনো ট্যাগের আন্ডারে রাখছি? কোনো কিন্তু ট্যাগের আন্ডারে নাই। এই কারণে দেখেন এটার আউটপুটটা ইচ্ছা মতো হয়েছে। কোনো কোথায় শুরু কোথায় শেষ তার কোনো ঠিক নাই। তো প্রোগ্রাম আমরা অঙ্কে যেমন রাফ করতাম না, নোট করতাম যে এইখানে উভয় পাশে এক্স ধরা হলো, উভয় পাশ থেকে 2 ভাগ করে এইটা করতাম। প্রোগ্রামিং এ এই কাজটাকে বলা হয় কমেন্ট করা। কমেন্ট করা মানে কি? কমেন্ট করা মানে হচ্ছে আপনি বর্তমানে একটা কাজ করছেন, ভবিষ্যতের জন্য আপনি কি করছেন সেটা লিখে রাখা, যাতে এইখানে আসলে আপনি এটা দেখেই পড়ে বুঝতে পারেন যে আপনি কি কাজ করছেন। তো এইচটিএমএল এ এরকম আমরা চাইলে কমেন্ট করতে পারি। কমেন্ট করলে আপনি আউটপুটে ওই অংশ আর দেখতে পারবেন না, কিন্তু আপনি প্রোগ্রামের ভিতরে যখন আসবেন তখন দেখতে পারবেন। তাহলে আপনি জিনিসটা তখন দেখে বুঝতে পারবেন যে এইখানে এই কাজটা করা হয়েছে। যেহেতু আমরা লিস্ট নিয়ে একটু পড়াশোনা করছি, এই অংশটা আমরা একটু কমেন্ট করি। এই অংশটা সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কন্ট্রোল এস। আউটপুট দেখি, দেখেন উপরে কোনো কিছু আর শো করতেছে না। এখন আমরা একটু একটা নতুন একটা টপিক একটু দেখি। ফরওয়ার্ড স্ল্যাশ কোন বলতে কোনটাকে বোঝায়? দেখেন, আপনি যদি এই যে ডান সাইডের ইন্টারের উপরে যে খাড়া একটা দাগ, লম্বা একটা, এইটা হচ্ছে স্ল্যাশ। ধরা হয়, ধর এই লম্বা দাগটা সামনের দিকে পড়ে, ধরেন এইটা কি হচ্ছে, এটা কোন দিকে ঝুঁকতেছে? লম্বা দাগটা মাথা সামনের দিকে ঝুঁকতেছে, একে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। ধরেন লম্বা দাগটা বাম দিকে ঝুঁকতেছে, পিছন দিকে হেলে পড়তেছে, মানে
নিচের ঠিক মতো দাঁড়ায় আছে কিন্তু হেলে পড়তেছে কোথায়? পিছন দিকে। একে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ। মাথায় রাখবেন, মুখস্থ করবেন না। লম্বা একটা দাগের সাথে তুলনা করবেন। এই লম্বা দাগটা যদি সামনের দিকে ঝুঁকে পড়ে তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। এই লম্বা দাগটা যদি পিছনের দিকে ঝুঁকে পড়ে তাহলে একে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ। আমরা কমেন্ট করার সময় কমেন্টের কিবোর্ড শর্টকাট কি একটু দেখি। HTML কমেন্ট কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ যদি আপনি দেন, এই কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ যদি দেন তাহলে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি কমেন্ট করতে পারবেন। তাহলে আমি এই অংশটা লিখলাম, লিখে কন্ট্রোল চেপে ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। তো দেখেন এই অংশটা কমেন্ট হয়ে গেল। আপনি আউটপুটে এই অংশ দেখতে পারবেন। তাহলে আমরা অর্ডার লিস্টটা বুঝলাম, আনঅর্ডার লিস্টটা যেখানে বৃত্ত দিয়ে থাকবে বা বল পয়েন্ট দিয়ে থাকবে। অর্ডার লিস্টটা দেখতে কেমন? অর্ডার লিস্ট তৈরি করার ট্যাগের নাম কি? ও এল। ও এল ও এল অর্ডার লিস্ট। ভিতরে প্রত্যেকটা আইটেমকে বলা হয় লিস্ট আইটেম। সেক্ষেত্রে আমার লিস্ট আইটেম সব সেম থাকবে। লিস্ট আইটেম তো লিস্ট আইটেমে। তো এইখানে আপনি নাম রেখেন, পরিমাপ দেন। তো আমরা এরকম দিই ঢাকা। আবার লিস্ট আইটেম, প্রতিটা আইটেম অ্যাড করার জন্য লিস্ট আইটেম ইউজ করা হয়। খুলনা লিস্ট আইটেম। যশোর, জানি না বানানো হয়েছে কিনা। বরিশাল, দেন বরিশাল, বরিশাল। তো আমরা একটু সেভ করলাম। দেখি, দেখেন এই অংশটা কি হচ্ছে, 1 2 3 4 মানে অর্ডার আকারে হচ্ছে। আর এই অংশটাতে কোনো অর্ডার ছিল না। তাহলে এটাই হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের বিষয়। তাহলে লিস্ট তৈরি করতে গেলে কি করতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি অর্ডার লিস্ট করবেন নাকি আনঅর্ডার লিস্ট করবেন। অর্ডার লিস্ট করলে ট্যাগের নাম হচ্ছে ওএল, আনঅর্ডার লিস্ট করলে ট্যাগের নাম হচ্ছে ইউএল। আর লিস্টের প্রত্যেকটা উপাদানকে বলা হয় লিস্ট আইটেম। লিস্ট আইটেম ডিফাইন করার জন্য এলআই ট্যাগ ইউজ করা হয়। এলআইটা কোথা থেকে আসে? লিস্ট থেকে আসে এল, আইটেম থেকে আসে। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলো। একটু রেসপন্স করেন, এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন কিনা। যদি ভিডিও দেখে আপনারা পরবর্তী প্র্যাকটিস করবেন, তারপরে বোঝার মতো হয়েছেন কিনা। জি স্যার, বুঝছি। দুর্জয়, জি স্যার, বুঝতে পারছি। চেষ্টা বোঝেন, পার্টটা আপনারা দেখে প্র্যাকটিস করবেন। আপনাদের এখন 10টা 22। একটা জিনিস দেখাই, আমরা নতুন একটা টপিক দেখি, ইনলাইন ব্লক। ইনলাইন হাইফেন ব্লক ডট এইচটিএমএল। আমরা বেসিক স্ট্রাকচার দাঁড় করায় আমরা টাইটেলের নাম দিলাম
ইনলাইন ভার্সেস ব্লক ট্যাগ। ইনলাইন ভার্সেস ব্লক ট্যাগ। প্রথমে আসি H2 দিয়ে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ আসলে কি এটা আমাদের বুঝতে হবে। ব্লক ট্যাগ কি? একটা জিনিস একটু খেয়াল করবেন। আমি পি ট্যাগে লিখলাম হ্যালো কেলভিন, হাউ আর ইউ। কেলভিন আমাকে উত্তর দিচ্ছে লিখলাম, নিচে লিখলাম আই এম ফাইন অ্যান্ড ইউ। একটু ডান সাইডে একটু খেয়াল করে, হ্যালো কেলভিন হাউ আর ইউ, এই লেখাটা লেখার পরে পরবর্তী লেখাটা কোথা থেকে শুরু হয়েছে? নিচ থেকে না? কথা বলেন, একটু রেসপন্স করেন। হ্যালো কেলভিন হাউ আর ইউ, এই লেখাটা এখানে শেষ, পরবর্তী লেখাটা কোথা থেকে শুরু হয়েছে? নিচ থেকে নাকি সামনে, তার সামনে থেকে? নিচ থেকে স্যার। নিচ থেকে শুরু হয়েছে। তো এইটা কেন শুরু হয়েছে? আপনি বলতে পারেন যে স্যার আপনি এইখানেই তো নিচে দিয়েছেন, ওকে ফাইন, আমি এইটাকে এর পাশাপাশি বসাই, একদম পাশাপাশি বসাই, সেভ করি, কই তাও তো একই হলো। এই লেখাটা শুরু হলো এখানে, এখানে শুরু এখানে শেষ হলো, তারপরে যে এইখানে থেকে শুরু হলো। অর্থাৎ কি একটা ব্লক ট্যাগ, আর ট্যাগ কে আবার ভাগ করা হয় দুই ভাবে, ব্লক ট্যাগ আর হচ্ছে ইনলাইন ট্যাগ। তো HTML এ কিছু ট্যাগ আছে যারা ব্লক ট্যাগের বৈশিষ্ট্য বহন করে, HTML এর কিছু ট্যাগ আছে যারা ইনলাইনের বৈশিষ্ট্য বহন করে। ব্লক ট্যাগ কারা? আপনি দেখেন একটা লেখা এইখানে শেষ হলো, এরপরে দেখেন আরো সামনে দেখেন, এই দেখেন সামনে দেখেন আরো কত জায়গা ছিল, আরো কত জায়গা ছিল। এই জায়গায় কিন্তু ও অন্য কাউকে দখল করতে দেয় নাই। ওর জায়গা যতই কম লাগুক না কেন, ডাজেন্ট ম্যাটার, ও ওই পুরো এরিয়াটা নিয়ে, পুরো রোটা নিয়ে ও জায়গা দখল করে থাকবে। তাহলে পরবর্তী যখন কোনো কিছু লিখতে যাবে, তখন সেটা লেখা শুরু হবে কোথা থেকে? এই নিচ থেকে। ধর আমি আরেকটু দিলাম, ধর আমি H4 দিলাম, H4, তো I am also fine। তো দেখেন তো, সেম একই কথা, আই এম ফাইন অ্যান্ড ইউ, লেখাটা তো এই পর্যন্ত শেষ হয়ে গেছিল, কিন্তু এই ওয়েব পেজের আরো বাকি জায়গা অবশিষ্ট ছিল না ওই লাইনে? ছিল কিনা বলেন দুজন? আরো বাকি জায়গা অবশিষ্ট ছিল। আমার কথা শুনতে পাচ্ছেন মমিন? জি স্যার, অবশ্যই ছিল। অবশিষ্ট ছিল। তারপরেও এই লেখাটা এইখান থেকে শুরু না হয়ে এইখান থেকে শুরু হলো কেন? কারণ পিটা হচ্ছে ব্লক ট্যাগ, ও যতটুকু জায়গা দখল করবে এতটুকু জায়গা তো দখল করছে, প্লাস
ওই রো এর পুরো জায়গাটা সে দখল করে নিবে। তাহলে ব্লক ট্যাগটা বোঝাতে পারছি? ব্লক ট্যাগ বলতে কি বোঝায়? মোমেন্ট বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে ব্লক ট্যাগ। যে পুরো সে এরিয়াটা সে দখল করে নেবে। দেখেন এই এই লাইনটা, এটা আমি কি ট্যাগ দিয়ে লিখছিলাম? H2, তাহলে H2 এটা ব্লক ট্যাগ। P ব্লক ট্যাগ, H4 ব্লক ট্যাগ। আর অনেক ব্লক ট্যাগ আছে, আপনি পিডিএফটা পড়লে দেখতে পাবেন। আপনি গুগলে সার্চ দিবেন যে HTML ব্লক ট্যাগ গুলোর নাম লেখো, ওরা ব্লক ট্যাগ গুলো দিয়ে দিবে। জানেন তো ব্লক ট্যাগটা বিষয়টা কি? যে পুরো এরিয়াটা জায়গা দখল করে নেওয়া। তাহলে ইনলাইন ট্যাগটা কি? ইনলাইন ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যে ট্যাগ গুলা আপনার জায়গা দখল করে না, যেখানে আপনার কোনো জায়গা দখল করে না। ধরেন আমি এই লাইনটা লিখলাম, এই লাইনটা কপি করি, আমি এখানে H4 H3 ইনলাইন ট্যাগ, আমি এখানে পি দিলাম, এটা পেস্ট করলাম। তো দেখেন লেখাটা নিচে সরলো। আমাকে বলেন এই যে মাদাগাস্কার, এই যে লেখাটা, এই লেখাটা আমি কাট করে বোল্ড করলাম বি ট্যাগ দিয়ে। তো মাদাগাস্কার লেখাটা বোল্ড হলো, কিন্তু এই লেখা কি ব্রেক করছে, না এই লেখা ওর মতো জায়গা দখল করে আছে? বলেন তো, ও কি লাইন ব্রেক করছে? মাদাগাস্কার লাইন কি ব্রেক করছে? না স্যার। না স্যার। ব্রেক করে নাই। কারণ আপনি বলতে পারতেন যে স্যার পি ট্যাগের মধ্যে আপনি বি ট্যাগ ইউজ করলেন, ও তখনই ব্রেক করতো যদি বি ট্যাগটা ব্লক ট্যাগ হতো। মানে বি ট্যাগটা কোন ধরনের ট্যাগ? ইনলাইন ট্যাগ, অর্থাৎ যে ট্যাগ গুলা একই লাইনের মধ্যে কাজ করে, কখনো লাইন ব্রেক করে না। ধরেন আমরা এমন বলতে পারি, তাহলে বোল্ড একটা, ইটালিক একটা করব। ধর আমি লাস্টের এই অংশটা আই দিলাম, ইটালি। দেখেন লেখাটা হয়েছে। তো এই লেখাটা কি ব্রেক করে নিচে আইছে, নাকি একই লাইনে আছে? মমিন, স্যার একই লাইনে আছে। আচ্ছা কেন আছে? তাহলে আইটা কোন ধরনের ট্যাগ? ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। তাহলে আমরা আজকে খুবই দুটো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। ব্লক ট্যাগ কি, ইনলাইন ট্যাগ কি। ব্লক ট্যাগ হচ্ছে যে ট্যাগ লাইন ব্রেক করে, ওর পুরো জায়গা দরকার নাই, তারপর পুরো এরিয়াটাও দখল করে রাখবে। ইনলাইন ট্যাগ কি? যে ট্যাগটা লাইন ব্রেক করে না, একই লাইনের মধ্যেই থাকে। আপনাদের আজকে আমি এই তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম প্রিভিয়াস থেকে আজকে পর্যন্ত। আপনাদের কি কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন, সময় বেশি নাই, 2 থেকে 3 মিনিট পাবো। না স্যার। এইচটিএমএল স্ট্রাকচার জানি, ইনলাইন ব্লক কেবল শিখলাম, এইচটিএমএল এর লিস্ট কিভাবে তৈরি করতে হয় কেবল শিখলাম। দেখেন লিস্টের শিখতে আসি আমরা, কমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম। এইচটিএমএল এর টেক্সট সম্পর্কে জানলাম, আমরা টেক্সট ফরম্যাটিং টুকটাক শিখলাম। শুনেন আমরা কিন্তু আস্তে আস্তে অনেক জিনিস শিখে ফেলতেছি। আপনাদের মনে হতে পারে স্যার এত জিনিস শিখতেছি কই কাজে লাগাবো, কি হবে না হবে। যখন আমরা এরকম ছোট ছোট টপিক শিখে শিখেই বড় প্রজেক্টে আসব, তখন কিন্তু মাথা ঘুলাবে। এখানে আমি আপনাদের আবারও বলি, আপনারা কোড ভিডিওটা দেখবেন, পজ করবেন, দেখবেন, কোড প্র্যাকটিস করবেন, এই প্রত্যেকটা ট্যাগের কি কাজ আপনি খাতায় নোট করে রাখবেন, গুগল ড্রাইভে নোট করে রাখবেন। পরে কিন্তু মাথায় কাজ করবে না যে কোন ট্যাগের কি কাজ। স্যার প্রজেক্ট করানোর সময় দেখালো এখানে একটা লিস্ট তৈরি করেছে, লিস্ট তৈরি করতে কোন ট্যাগ লাগে, লিস্ট কি, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তা বুঝতেছেন? আমি আপনাদের সর্বোচ্চ গেলে 5টা 10টা
20টা ধরে নেন প্রজেক্ট করায় দিব, কিন্তু প্রজেক্টের মূল থিম যদি আপনারা না বোঝেন, তাহলে তো আপনারা তো প্রজেক্ট করতে পারবেন না। কোথায় কোন ট্যাগটা ইউজ করতে হবে এটা তোমাদের বুঝতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন ট্যাগের এরিয়া কতটুকু পর্যন্ত। আপনি বললেন, ধরেন সাপোজ এইটাতে এসে, কিরে এইখানে এত পরিমাণ জায়গা গ্যাপ রয়েছে, তারপরও আই এম ফাইন অ্যান্ড ইউ এই লেখাটা কেন নিচ থেকে আসে? তার মানে এটা তো বুঝতে হবে যে ভাই এটা ব্লক ট্যাগ, এখানে তো ওর জায়গা ও দখল করেই রাখবে, ও তো ওর জায়গা ছাড়বে না। বা মাদাগাস্কার, কই এই লাইনটা তো ব্রেক হলো না, আমি তো এখানে ব্রেক করতে চাচ্ছি। কারণ এটা হচ্ছে হলো ইনলাইন ট্যাগ, বিআর ট্যাগ, ইনলাইন ট্যাগ। ক্লিয়ার? এগুলো আপনাদেরকে যত যত দ্রুত, যত প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করবেন, জিনিসটা আপনার জন্য তত ইজি হবে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে পুরো সেশন শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। খলিল